রেজাল্ট নিয়ে কি কারো মন খারাপ? আচ্ছা, এখানে মন খারাপ করার কিছু নাই, অনেকে বলতেছে না হবে হয়তো। একটা ফ্যাক্ট হলো যে আমাদের বেশ কিছু ড্রব্যাক আছে, একটু গ্যাপ ট্যাপ আছে কিছু, গ্যাপগুলো কভার করতে হবে। জাস্ট স্কোরটা এই জন্য যে তুমি সবগুলো কভার করছো কিনা, যেমন চাচ্ছি ওরকম অ্যান্সার করা হয়েছে কিনা। কয়েকজন যে মার্কগুলো কাটা হয়েছে এমন আছে যে তুমি হয় এটা সাবমিট করো নাই, পেন অ্যান্ড পেপারে যেটা করার কথা ছিল ওইটা। আর যাদের কোডের মধ্যে কাটা হয়েছে সেটা হলো, আমি চাইছি যে আসলে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো ওয়ার্ডের ক্ষেত্রে ওটা কিবোর্ড থেকে ভ্যালুটা নিতে হবে, দেন সেটা নিয়ে কাজ করতে হবে। আর কেউ একটা দুইটা লাইনেই ফাংশন দিয়ে শেষ করে ফেলছো, এই জন্য কিছুটা মার্ক কাটা হয়েছে। আর একটু খেয়াল করবা যখন কোশ্চেন যেটা দেওয়া হয় যে কোনো প্রোগ্রামিং কন্টেস্টের জন্য, এটা যে শেষ এরকমটা তো না। ফিউচার যদি কখনো তুমি কোনো কোডিং কন্টেস্টে অ্যাটেন্ড করো, আগে আসসালামু কোশ্চেনটা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তাসিন ভালো আছো? জি স্যার। এই জন্য এটা যেহেতু লাস্ট কন্টেস্ট না, এটা জাস্ট স্টার্টিং। তো কোশ্চেনটা দেওয়ার পর আগে কোশ্চেনটা ভালো করে পড়বা, যে বুঝতে পারো কি না। ঠিক আছে? স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমার মানে যে 2 মার্ক কাটছেন আর কি, সেটা কি মানে আমার কোডের ভুলের জন্য কাটছেন নাকি খাতার লজিক সিস্টেমের জন্য? না, লজিক সিস্টেম না, ওই যেমনটা চাচ্ছিলাম যে একটু কিবোর্ড থেকে ইনপুটটা হয়ে আসবে, এই কারণে দুইটা মার্ক কাটা আছে। এই লজিক ঠিক আছে। জি স্যার। মানে একটা আছে না যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যায়, একটা শর্টকাটে করে ফেলা যায়, আর একটা দেখা যাচ্ছে তোমার হলো একটু জি স্যার। সিস্টেমেটিক ওয়েতে করা যায়, এই জন্য। বাট লজিকই শোনাই। আর একজনের জি স্যার। এটা মোস্টলি মাহাদি বা কারোরটা হবে হয়তো, দেখছিলাম কোডটা, তার কোডটা ইস্যু ছিল এরকম। আহ, যেমন বলা হয়েছে প্যালিন্ড্রোম চেকটা কিসের ছিল, কেউ বলতে পারবা? প্যালিন্ড্রোম চেকটা কিসের প্যালিন্ড্রোম চেক? ওয়ার্ডস মানে কোনো শব্দ, না কোনো নাম্বার? নাম্বার। নাম্বার। তো আমি কারটার কোড যেন দেখলাম, ওখানে বেশ ভালো একটা মার্ক কাটতে হয়েছে আমার, কারণ আদারওয়াইজ এটা টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট লজিক। ওখানে চেক করা হয়েছে তোমার হলো শুধুমাত্র ওইটা ওয়ার্ডস মেবি আর কি। অননে স্যার। আচ্ছা, ওইটা একটা ইস্যু ছিল, এই হলো বিষয়। তারপর ওভারঅল ফার্স্ট কন্টেস্ট হিসেবে মোটামুটি ভালো পারফরমেন্স ছিল। বাট এটা তো কোশ্চেন অনেক ইজি করা, কারণ তোমরা ভয় পাচ্ছিল যে জি স্যার। প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে। বাট অ্যাকচুয়াল যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো হয় এতটা ইজি হয় না। আর আমি যদি জাস্ট একটু কী বলা যায় বিগিনার থেকে একটু লেভেলে নিয়ে যেতাম, তাহলে একটু টাফ হয়ে যেত আমাদের জন্য। আমি চেয়েছিলাম যে মেজরিটি পোর্শন যদি কমন থাকতো আমাদের, একটা একটু ডিফারেন্ট থাক। আচ্ছা, তাহলে পাইথনের পার্ট কিন্তু মোটামুটি আমাদের এন্ড থেকে শেষ। হ্যাঁ, আজকে থেকে আমাদের জার্নি শুরু হবে এইচটিএমএল সিএসএস দিয়ে। আর বেসিক কিছু জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা কিছু আইডিয়া নিব। ঠিক আছে? জি স্যার। ওকে। এইচটিএমএল সিএসএস দেখানোর আগে আমি কিছু বাংলা কথাবার্তা বলি আর কি, তাহলে বুঝতে সহজ হবে। একদম সিম্পল সেন্সে চিন্তা করবা, এইচটিএমএল সিএসএস তোমার পাইথন যে শিখছো না, বেশ ধকল গেল না প্রথম দিকে বুঝতে বা ইয়ে হতে, এখন একটু মানে পরিচিত হয়ে গেছে পাইথনের সাথে, খুব বেশি কি ভয় লাগবে? কোড একটু বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু বুঝে বুঝে কোড করা বা একটা কোড দেখে হালকা একটু বোঝা, বা 50 বা 60% বুঝে নেওয়া, এটা কি এখন মনে হয় যে পারা যাবে? মানে পাইথন যেটা ল্যাঙ্গুয়েজ, এখানে যে কোডিং প্যাটার্নগুলো কেমন হয়, বা ইফএলস লেখা আছে, ইফএলস তুমি বুঝে যাবে এখানে কন্ডিশন চেক, মানে কোনো শর্ত চেক করে কোনো একটা কিছু করতে হচ্ছে। যদি লুপ দেখো কোথাও, ফর বা ওয়াইল দেখো, তাহলে তুমি বুঝে যাবো যে এটা আসলে একটা কাজ মাল্টিপল টাইমস করার জন্য। ভ্যারিয়েবল দেখলে ভাবা স্টোর করে রাখার জন্য, লিস্ট দেখলে ভাবা মাল্টিপল জিনিস একসাথে স্টোর করার জন্য, তাই না? ফাংশন দেখলে বুঝবা যে কোডটাকে সেপারেট করে রাখার জন্য। ঠিক আছে? এখন একটু আইডিয়া পাওয়া যাবে না যে কোনো পাইথনের কোড দেখলে? 100% না হোক, বাট মেজরিটি পোর্শন তো আইডিয়া পাওয়া যাবে যে এই কোডটা দিয়ে কী হচ্ছে, বা এই কোডের মধ্যে কী কী ধরনের কাজ করা হয়েছে, একটু আইডিয়া পাওয়া যাবে। হ্যালো, কোনো কথা নাই। জি স্যার। আচ্ছা, তার তুলনায় এইচটিএমএল সিএসএস হলো অনেক সহজ। এটাকে ব্রেনে সেট করে নাও যে এইচটিএমএল সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা এইচটিএমএল হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য সিএসএস ইউজ করা হয়। আর আমরা ফার্স্টে রগুলো দেখব, রর পরে কি দিয়ে কাজ করে। র বলতে একদম ধরো যেটুকু না হলেই না,
মানে সরি, যেটুকু না হয় না এটা না, র বলতে বোঝায় একদম তুমি ধর প্রত্যেকটা জিনিস কিওয়ার্ড তুমি বসে 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 কাজ করতেছো, বাট রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ হয় এভাবে কাজ হয় না। বেসিক বোঝার জন্য এটা ঠিক আছে, বাট বেসিক আমরা বুঝে নিব, তারপরে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে তারা কী ধরনের জিনিস এক্সপ্লোর করে শেষে তোমাদের একটা টাস্ক দিয়ে দিব। আর এই এন্ডে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয় জাভা স্ক্রিপ্ট, ওর একটু টাস্ক দিব, কারণ যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি কিছুদিন একটু এক্সপ্লোর করলে আইডিয়া পেয়ে যাবা। তো এইচটিএমএল সিএসএস এর মেন সেক্টরটা হলো ব্রাউজারের মধ্যে। কয়েকটা ব্রাউজারের নাম বলতে পারবা কেউ? ব্রাউজার গুগল ক্রোম, অপেরা, ইউসি ক্রোম, ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, Firefox, সাফারি, মোজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি, মাইক্রোসফট ইজ। হ্যাঁ মাইক্রোসফট এজ। তো এই সবগুলো কি, সব হলো ব্রাউজার। আর দেখো তোমার পাইথনটা কি ব্রাউজারের মধ্যে ছিল? সে তো যে কোনো জায়গায় রান করতো না, যে তুমি ওইটাকে একটা একটা সফটওয়্যার থ্রুতে রান করতে পারো, এটাকে তুমি সফটওয়্যার বাদেও রান করাতে পারো, মানে ও একটা আলাদা সফটওয়্যার। বাট ব্রাউজার বেস যত কিছু আছে, এটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বলো না কেন, সব কিছু ব্রাউজারের মধ্যে রান হবে। আর আমরা এখন যা শেখা শুরু করবো এটা হলো ব্রাউজার ভিত্তিক সব কিছু, মানে তোমার তৈরি করা কোডটা শুধু ব্রাউজারের মধ্যে রান করবে, এটার বাইরে কোনো ইম্প্যাক্ট নাই। ঠিক আছে, এবার হঠাৎ করে কয়েকজন ডিসকানেক্ট হয়ে গেলো একসাথে। আমরা কি আইডিয়াটা বুঝতে পারলাম যে আমরা এখন যেটা নিয়ে কাজ করব এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তো অত হার্ড না, তার তুলনায় একটু ইজি। জাস্ট বুঝতে একটু প্রবলেম হতে পারে ফার্স্টের দিকে, বাট ইজি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু লজিক্যালি সেট করতে হয়, এখানে অত বেশি কিছু মানে পাবা না তুমি। এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কাজগুলো কমপ্লিট করানো হয়। আর যদি ব্রাউজারের মধ্যে তুমি প্রোগ্রামিং করতে চাও ক্লায়েন্ট সাইডে, একটা হলো ফ্রন্ট এন্ড বলে এটাকে, একটু মাথায় রেখো। যে কোনো একটা ওয়েবসাইটে তুমি সামনে যে অংশ দেখতে পাও ওটা মনে করো ফ্রন্ট এন্ড, আর সার্ভারের সাথে যেগুলো কমিউনিকেশন করে বা যে কোডগুলো ওটা ব্যাক এন্ড। আমরা তো এখানে জাস্ট ফ্রন্ট এন্ড বেসিক কিছু আইডিয়া আমরা নিব। তো ফ্রন্ট এন্ডে কেউ যদি প্রোগ্রামিং করতে চায়, যে এইচটিএমএল সিএসএস দিয়ে তো আমরা একটা স্ট্রাকচার বানাই বা যাই তৈরি করলাম, আমি যদি এর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট, জাভা না, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে ডেস্কটপ, অ্যান্ড্রয়েডের অ্যাপ, ওয়েব বেস অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এগুলো তৈরি করা যায়। আর জাভা স্ক্রিপ্ট শুধুমাত্র তোমার হলো ব্রাউজার ভিত্তিক কাজের জন্য। ক্লায়েন্ট সাইড এখন আপডেট হয়ে মানে সার্ভার সাইডেও কাজ করা যায়, মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গাতে। মেইনলি তার মেইন সেক্টরটা হলো ফ্রন্ট এন্ড, মেইন সেক্টরটা। তার মানে জাভা স্ক্রিপ্ট রান করবে কোথাও ব্রাউজারের মধ্যে, ব্রাউজারের বাইরে না। আর পাইথন বা অন্য ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সব বাইরে রান করতে পারে। আমরা কি একটু আইডিয়া পেলাম যে আমরা সামনে কি শিখতে যাচ্ছি? এইচটিএমএল সিএসএস বেসিক শিখবো, আর জাভা স্ক্রিপ্ট কিছুটা বেসিক আমরা দেখবো। এরপর এইচটিএমএল সিএসএস দিয়ে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য যেই ট্র্যাক দিয়ে কাজ করতে হয় কিছু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিব। ক্লিয়ার মোটামুটি? স্যার আজকে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। না না, আজকে আমরা এইচটিএমএল সিএসএস শিখবো। শেষের দিকে যে জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে তুমি পাইথন শিখে ফেলছো, ওইখান থেকে হাইয়েস্ট একটা উইক টাইম নিব। এক উইকে জাস্ট রিক্যাপ দিয়ে দিব, দেখো পাইথনেটা এরকম ছিল, এটা এখানে এরকম, বেসিকগুলো কভার করে দেওয়ার জন্য। তারপরে তোমার যদি মনে হয় যে তুমি আরও এক্সপ্লোর করবো, আরও কিছু করবো, দেন প্রজেক্ট বানাতে পারো তুমি আস্তে আস্তে। মানে ওই লার্নিং কাপটা তোমার উপর ডিপেন্ড করবে, বাট বেসিক যা যা লাগে সেগুলো আমি ইনশাল্লাহ কভার করে দেবো এর মধ্যে। আচ্ছা তাহলে এইচটিএমএল আর সিএসএস, জাভা স্ক্রিপ্ট এগুলো রান করে কোথায়? এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট কোথায় রান করে? ব্রাউজারের মধ্যে, বাইরে তার কোনো ইম্প্যাক্ট নাই। এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট কোথায় রান করে? ব্রাউজারের ভিতরে, ঠিক আছে? এখন আসো এইচটিএমএল কি জিনিস আর সিএসএস কি, এটি একটু আইডিয়া নেই। জাভা স্ক্রিপ্ট বুঝলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা অনেক কিছু করা পসিবল। এখন এইচটিএমএল সিএসএস যদি সহজে বলতে চাই, একটা বিল্ডিংয়ের মতো মনে করতে পারো। আমি যদি একটা ছবি দেখাই, আমার কথা বলাচ্ছে একটা ছবিতে অনেক কিছু এক্সপ্লেন করবে। দেখো তো এই ছবিটা দেখে কিছু বুঝতে পারো কিনা? স্যার এইচটিএমএল হলো বাড়িটার স্ট্রাকচার আর সিএসএস হলো ডিজাইন আচ্ছা, কালার এরকম। আর কেউ বলবা এই ছবিটা দেখে কি বুঝলে? হ্যাঁ, এইচটিএমএলটা আসলে স্ট্রাকচার। স্যার একটা অ্যানিমেশন, একটা রিয়েল লাইফ। আচ্ছা, অ্যানিমেশন, রিয়েল লাইফ। আর আর কেউ বলবা? Sir, HTML half made or CSS full made? ওকে, আর কেউ?
এতে অনেকগুলো ওপিনিয়ন পেয়ে গেছি আমরা। আমি একটু এক্সপ্লেন করি। এস্টিমেটটা আসলে যেমন একটা বিল্ডিং বানাতে গেলে মেইন যে এলিমেন্টগুলো প্রয়োজন হয়, ইট, বালি, সিমেন্ট, রড, তাই না? প্রায় প্রত্যেকটা বিল্ডিং, মানে যে পাকা বিল্ডিং আর কি, পাকা ঘর তৈরি করতে গেলে এগুলো লাগে মাস্ট। এখন ধর একটা বিল্ডিং তৈরি করা হয়ে গেল, এই যে এরকম প্রথমটার মতো তৈরি করা শেষ। এখন এটা কি সুন্দর লুক দেখা যায়, মানে ভালো একটা লুক আসে না কিন্তু। লুকটা না, স্যার। কখন সুন্দর আসবে? তুই যদি এটা সুন্দর রকম সুন্দরভাবে যদি কালার করো, যদি টাইলস দাও, মানে এর গেট আপটা। আর কালার কি আসলে ওই স্ট্রাকচার উপর কি ডিপেন্ড করে? যে ইট বালি সিমেন্ট যেটা তৈরি করলাম, ওইটাকে শুধু রেড কালার করতে পারি, আর কোনো কালার করতে পারি না, বা ব্লু কালার করতে পারি, বা হোয়াইট কালার করতে পারি, ছাড়া কোনো কালার করা যায় না। জিনিসটা কি এরকম আসলে? আসসালামু না, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই স্টিমেলটা হলো মেইন স্যার স্ট্রাকচারটা। হ্যাঁ হ্যাঁ। স্যার আজকে আমি একটু গ্রামের বাসায় গিয়েছিলাম, তো কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা। না, আমরা এখন কোডটা শুরু করিনি অনম, সমস্যা নাই। আমরা জাস্ট একটু এইচটিএমএল নিয়ে আলোচনা করা শুরু ওকে করছি, স্যার। আস্তে আস্তে কোডের দিকে চলে যাব। জাস্ট 10 মিনিট মতো হলো আমাদের ক্লাস, বেশিক্ষণ হয়নি এখনো। আর মেইন কথা হতে মানে 5-7 মিনিট হবে হয়তো। আচ্ছা, তাহলে এইচটিএমএলটা হলো মেইন স্ট্রাকচারটা, ইট, বালি, রড, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। আর তার উপর যে পলিশ করা হচ্ছে, সেই পলিশটা হলো সিএসএস। এখন এই পলিশিংটা ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে। কারোর পছন্দ রেড কালার, সে রেড কালার করতে পারে। কারোর পছন্দ জিনিসটা পলিশটা অন্যভাবে করবে, সেভাবে করতে পারে। বাট তার কারণে কি মেইন কাঠামোটা কি চেঞ্জ হয়? ইট, রড, বালি, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, এটা কি চেঞ্জ হচ্ছে সিএসএসের কারণে? মানে রং করার কারণে কি তোমার বিল্ডিংয়ের কোনো, মানে কী বলা যায়, রড দিয়ে একটা কাঠামো তৈরি করা আছে, একটা ধর বিম তৈরি করা, বিমটা কি চেঞ্জ করা লাগে? বা ছাদ তৈরি করা হয়েছে, ছাদটা কি চেঞ্জ করা লাগে রং টং করার জন্য? না স্যার। না স্যার। লাগে না। যদি এটা বুঝে যাও তাহলে এইচটিএমএল ফাউন্ডেশন, এইচটিএমএল সিএসএস বা ওয়েব টেকনোলজির ফাউন্ডেশনও বুঝতে সহজ হবে। তাহলে এতটুকু ক্লিয়ার। এইচটিএমএল হলো মেইন কাঠামো, আর সিএসএসটা হলো ওর উপর জাস্ট পলিশ করে সুন্দর করা। তার মানে তুমি ব্রাউজারে যা দেখো, ইভেন ওয়েবসাইট দেখো অথবা ওয়েব বেস অ্যাপ্লিকেশান, একটু খেয়াল করার কথাটার মধ্যে একটু মানে কেমন একটু পার্থক্য আছে দুইটার মধ্যে। একটা বললাম ওয়েবসাইট বললাম, একটা বললাম ওয়েব বেস অ্যাপ্লিকেশান। এখন তোমরা কি চ্যাট জিপিটি ইউজ করছো? চ্যাট জিপিটি, জিমেইল ইউজ করছো জি স্যার। ব্রাউজার থেকে? স্যার জি স্যার। আচ্ছা। জি বাংলাদেশের স্যার, জিমেল দিয়ে ইউজ করি। আচ্ছা, বাংলাদেশের কোনো পত্রিকার ওয়েবসাইট অ্যাক্সেস করছো মোবাইল, পিসি বা মোবাইল থেকে? যে কোনো স্যার কি পত্রিকা, বললেন? বাংলাদেশের কোনো পত্রিকা, ধরো প্রথম আলো হোক বা যে কোনো পত্রিকা হোক, মানে নর্মাল ওয়েবসাইটে গেছো তোমরা কেউ কখনো? গেছি স্যার। আচ্ছা, জি স্যার। ধরো নর্মাল যে পত্রিকার ওয়েবসাইট, ওইটাও ব্রাউজারের মধ্যে চলতেছে, বা জিমেইল যেটা ওইটাও ব্রাউজারের মধ্যে চলে। বাট এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। একটা হলো জাস্ট একটা ওয়েবসাইট, যে সে তথ্য দিয়ে রাখছে, তথ্য দেখতে পাবা। আর একটা হলো ওয়েব বেস অ্যাপ্লিকেশন, বা ওয়েব বেস সফটওয়্যার যেটাকে বলা হচ্ছে। জিমেইল কিন্তু জাস্ট একটা ওয়েবসাইট না, কিন্তু ওটা ওয়েব বেস একটা সফটওয়্যার। সে ফুল একটা সফটওয়্যার ব্রাউজারের মধ্যে রান করতেছে। তো এখন ডিমান্ডিং জিনিস হলো ওয়েব বেস অ্যাপ্লিকেশন, ওয়েব বেস সফটওয়্যারের। আর ওয়েব বেস সফটওয়্যারের ফ্রন্ট এন্ড থাকতে হয়, একটু খাতায় নোট ডাউন করতে পারো। ফ্রন্ট এন্ড মানে সামনে যে পোর্শনটা আছে ওইটা, মানে ক্লায়েন্ট যেটা দেখতে পায়, আর সে যে তথ্য প্রসেস করতেছে, সার্ভার থেকে নিয়ে আসতেছে, ইচ অ্যান্ড এভরিথিং, এই যে ব্যাক এন্ডে যে কাজটা করতেছে, এই দুইটা মিলাই একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন হয়। আর ছোটোখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলে, হালকা একটা ব্যাক এন্ডে কিছু তথ্য রাখে, জাস্ট আপলোড করার মতো, এতটুকু। তার মানে ওয়েবসাইট আর ওয়েব বেস অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ, এটাকে বলে ওয়েব বেস সফটওয়্যারও বলে কেউ কেউ। আমরা সাধারণত ওয়েব বেস অ্যাপ্লিকেশন বলি বা ওয়েব অ্যাপ বলি। তাহলে ওয়েব অ্যাপ এটা কিন্তু একটা হিউজ জিনিস। তোমরা কেউ কি ক্যানভা ইউজ করছো? ক্যানভা, কারোর এক্সপিরিয়েন্স আছে ক্যানভা? না স্যার। আচ্ছা, এগুলো একটু এক্সপ্লোর করবা, মজা পাবা। তো অনেকে যারা ফটোশপ নিয়ে কাজ করছো, দেখবে ফটোশপ নিয়ে কাজ করে যে ডিজাইন, ধরো আমি ডিজাইনার না, বাট আমার ডিজাইন তৈরি করা লাগবে কোনো কারণে। এই যে যেমন আমার ডিজাইনটা দেখতেছো না, আমার সময় নেই এত কিছু দিয়ে এরকম বানানো। এই যে লেখা আছে না যে হাউ টু থিঙ্ক লাগে প্রোগ্রামার, এই দাগ টাগ দেওয়া, কালার চেঞ্জ করা, এগুলোকে এই বাঁকা টাকা করে এগুলো বসানো, আমি এত সময় নেই আমার এগুলো করার। তো আমি ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যে কোনো একটা লেআউট পছন্দ করলাম, করে ওখানে জাস্ট টেক্সটগুলোকে আমার প্যাটার্নের মধ্যে বসালাম, কিছু ডিজাইন হালকা পাতলা একটু এদিক করলাম, করে এই ডিজাইনটা বানালাম। তার মানে এটা বানাতে আমার খুব বেশি হাফ অ্যান আওয়ার লাগছে। বাট যদি এটা কোনো ডিজাইনারকে দিয়ে বানাতে যেতাম, সে যদি শুরু থেকে সব কিছু বানাতো, অনেক সময় লাগতো না? এই যে প্লাস টাসগুলো দেওয়া, এগুলো অ্যাডজাস্টমেন্ট করা, ইচ অ্যান্ড এভরিথিং, এখানে ডট ডট হবে, কালার কম্বিনেশন কেমন হবে না হবে। তো কালার কম্বিনেশন নিয়ে আমাকে চিন্তা করা লাগলো না, বা ডিজাইন নিয়েও কোনো চিন্তা করা লাগলো না। আমি জাস্ট একটু একবার দেখাই দিই সাইটটা, তাহলে জিনিসটা মজা হবে তোমরা।
এগুলো এক্সপ্লোর করবো। হ্যাঁ, ক্যানভা তার মানে যারা ফটোশপ শিখতেছে নিজেদের টুকটাক কাজের জন্য, একটা যে গ্রাফিক্স নিয়ে কাজ করে তার শেখার প্যাটার্নটা একরকম, আর টুকটাক কাজের জন্য আসলে না শিখে এই ক্যানভা টাইপের যে ওয়েব বেস অ্যাপ আছে এটা জাস্ট মানে সেই লেভেলে পাওয়ারফুল। ক্যানভা এটা ছোটোখাটো ইডিট এগুলোর জন্য মানে অনেক কিছু, এবং প্রি ডিফাইন্ড এত কিছু আছে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ধরো সাপোজ কি একটা স্যার থাম্বনেল, লিংকটা একটু গ্রুপে পাঠিয়ে দিন। হ্যাঁ আমি লিঙ্কটা পাঠাবো, এই দেখো সাইটে দেখা যায়। সাপোজ কারো একটা থাম্বনেল বানাতে হবে, জাস্ট আমি একটু এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ইউটিউব, আমি ধরো থাম্বনেল করতে চাই, আমি জাস্ট সার্চ করলাম ইউটিউব থাম্বনেল লিখে। এখন আমার তো সময় নেই যে আমি একটা থাম্বনেল বানানোর জন্য নতুন ডিজাইন করব বা কোনো একটা ইয়ের হেল্প নিব বা একজনটা কপি করে নিয়ে আসবো। বাট দেখো আমি সার্চ করলাম ইউটিউব থাম্বনেল লিখে, সে আমাকে 21,107টা টেমপ্লেট দেখাচ্ছে। এটা কি কম? এখান থেকে যে কোনো একটা আমি পিক করতে পারি, জাস্ট টেক্সট চেঞ্জ করবো, ছবি চেঞ্জ করবো, ব্যাস মতো ডিজাইন হয়ে যাবে, বা একটু এদিক সেদিক করলাম। এগুলো ইন্টারেস্টিং না? এরকম অনেক কিছু, ফেসবুকে কভার পেজ বলো, প্রোফাইল পিকচার বলো, ব্রোশিয়ার বলো, তোমার সময় অনেক টেমপ্লেট দেখতে পাও। এই সব কিছু মানে ওয়ার্ল্ডে এখন লিড দেওয়া কয়েকটা সাইটের মধ্যে এটা একটা ক্যানভা। একটু এক্সপ্লোর করে দেখো সবাই কয়েকটা টাইমে। তো এটা কিন্তু ব্রাউজারে চলতেছে না। এখন যদি কেউ বলে যে ব্রাউজার মানে শুধুমাত্র ইয়েটা অনেক পাওয়ারফুল, ডেস্কটপ বেস যে সফটওয়্যার আছে এটাই পাওয়ারফুল, ব্রাউজার বেসটা যদি ব্রাউজারে আসে এটা অতটা পাওয়ারফুল না, তাহলে এটা কি মানা যাবে তখন? কারণ আগের টেকনোলজি এখনকার টেকনোলজি অনেক ডিফারেন্স, টেকনোলজি অনেক এগিয়ে আছে। এখন ব্রাউজার বেস এত কিছু করা পসিবল তুমি ইমাজিন করতে পারো। যেমন চ্যাট জিপিটি, তুমি দেখতে পাচ্ছ এটা একটা জাস্ট একটা ওয়েবসাইট, তুমি কমিউনিকেট করতেছো, কিন্তু বিহাইন্ড দ্য সিন সার্ভারের মধ্যে এটা হিউজ প্রোগ্রামিং চলে তার জন্য। এআই যেটা এআই যে কাজকামগুলো চলে, তার মানে ব্রাউজারে এইচটিএমএল সিএসএস রান করা মানে এই না যেটা দিয়ে শুধু সিম্পল জিনিস তৈরি করা যাবে। এইচটিএমএল সিএসএস দিয়ে শো করবে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এটা কোনো একটা সার্ভারের সাথে বা ব্যাক এন্ডে কোনো একটা কিছু থাকতে হবে যে এটা সব কিছু প্রসেস করবে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা কোড করা থাকবে। এইচটিএমএল সিএসএস জাস্ট দেখানোর জন্য, কিন্তু এর সাথে আরও কিছু জিনিস লাগবে এটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য। আমি কি একটু ক্লিয়ার একটা আইডিয়া দিতে পারছি তোমাদেরকে যে ব্রাউজার বেস সফটওয়্যারগুলো বা ওয়েবসাইটগুলো কিন্তু সিম্পল হয়, বাট এগুলো দিয়ে অনেক হাই লেভেলের ওয়েব বেস সফটওয়্যার তৈরি করা যায়। আর এখনকার টাইম হলো ওয়েব বেস অ্যাপ্লিকেশনের টাইম। এখন আমার ডেস্কটপ বেস সফটওয়্যার ইউজ করে হলো খুবই কম, মোবাইল অ্যাপও কম ইউজ করতে চাই। কারণটা কি জানো? কেউ কি বলতে পারে মোবাইল অ্যাপ কম ইউজ করে? আমি তো বললাম যে কম ইউজ করে, এটা কি আসলে কম ইউজ করে না বেশি ইউজ করে মানুষ মোবাইল অ্যাপ? কম ইউজ করে। কারণ দেখো, যদি আমার 10টা সার্ভিসের জন্য 10টা অ্যাপ ইনস্টল করা লাগে, এটা বোরিং না? মনে করো একটা জায়গায় আমি পেমেন্ট করবো, সে বললো আমার এই অ্যাপ ইনস্টল করো, ঠিক আছে। অমুক জায়গায় যে আমাকে একটা ফর্ম তুলবো, সে বললো আমার এই অ্যাপটা ইনস্টল করো, তাহলে এটা বোরিং না? বাট এর চেয়ে হলো একদম এমার্জেন্সি যে সফটওয়্যারগুলো থাকবে এগুলো আমি ইনস্টল করবো ফোনে, আর রেস্ট অফ দ্য পার্ট বাদ বাকি অংশগুলো আমি জাস্ট ব্রাউজার দিয়ে কাজ সেরে ফেলবো, ওয়েবসাইটে ঢুকবো, কাজ শেষ, ক্লোজ করবো, কাহিনী শেষ, আর কিছু করা লাগবে না আমার। তা দিনকে দিন ওয়েব বেস সফটওয়্যার ডিমান্ড আসতে বাড়তে আছে, আর ওয়েব বেস সফটওয়্যার ডিমান্ড বাড়া মানে এইচটিএমএল সিএসএস এটা দিয়ে কোড করতেই হবে, মানে ডিজাইনটা তৈরি করতে। আর বিহাইন্ড দ্য সিন পাইথন, জাভাস্ক্রিপ্ট বা এই টাইপের আরও যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যেটা ওয়েব বেস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করতে কাজে লাগে, সেগুলোতে কাজে লাগানো যাবে যদি কারোর কম্বাইন করতে পারে এইভাবে। ধরো তোমরা তো পাইথন জানো তাই না, পাইথনের বেসিকটা জানো, পাইথন প্লাস জাভা স্ক্রিপ্ট, যদি এই দুটাকে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেউ ভালো করে অ্যাডপ্ট করতে পারে, তার ফিউচারের স্কিলগুলো মানে এখন ট্রেন্ড যেদিকে চলতেছে তার হাতে অনেক স্কোপ থাকবে, অনেক স্কোপ থাকবে। কারণ পাইথন দিয়ে ওয়েব বেজে সফটওয়্যার হয় তার ব্যাক এন্ডের কাজ এটা দিয়ে করা যায়। আর তুমি ধরো ফ্রন্ট এন্ডের কাজ করলে এইচটিএমএল সিএসএস আর জাভা স্ক্রিপ্ট দিয়ে, জাভা যেহেতু প্রোগ্রামিং লাগবেই সামনে, ফ্রন্ট এন্ডে অনেক কিছু প্রোগ্রামিং লাগবে না, এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা লজিক্যালি একটা ক্যালকুলেশন হয়ে দিয়ে আমাকে একটা পেজে সুইচ করবে, তো এটা করবে কে? এটা ফ্রন্ট এন্ড করবে। আর ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিংয়ের জন্য জাভা স্ক্রিপ্ট ছাড়া কেউ নাই। তার মানে কেউ যদি জাভা স্ক্রিপ্ট পারে আর পাইথনটা যদি ভালো পারে, এই দুইটা ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল মোটামুটি পারে, তার জন্য এই ট্র্যাকগুলোর মধ্যে প্রজেক্ট বানানো যদি এগিয়ে যেতে পারে, ভালো একটা ক্যারিয়ার সামনে ইনশাল্লাহ আশা করা যাবে তার জন্য। কোনো কথাবার্তা আসার এগুলো নিয়ে আমি ফুল একটা সিনারির কথা বললাম, মানে তোমার স্টার্টিং থেকে নিয়ে এটার ডিমান্ড বা এটা কী হতে পারে, কী কী করা যায়, কতটা পাওয়ারফুল হতে পারে, আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। এগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে করতে পারো, তারপর আমি সরাসরি কোডে চলে যাবো এখন। কোনো কথা আছে আর? না স্যার, আচ্ছা না কোডে চলে যান। No, sir. ওকে, এগুলো কিন্তু ফাউন্ডেশন, এগুলো জানা থাকা অনেক দরকার।
আদারওয়াইজ শুধুমাত্র মানুষ কোড পারে, বাট যদি বেসিক জিজ্ঞাসা করা হয় যে তুমি এইচটিএমএল সিএসএস পারো, একটা কি এই ধরনের সফটওয়্যার কি তৈরি করা যাবে ব্রাউজারে, দ্যাটস নলেজ না থাকে, সে বলবে না এইচটিএমএল সিএসএস তো সে নর্মাল কাজ করা যায়, এটাতে তো ওইগুলো তৈরি করা যাবে না। তখনই মানুষ বুঝবে তার নলেজ লেভেলে অনেক গ্যাপ আছে। এখন আসো আমি কোনো কিছু বাদে, কোনো টেক্সট এডিটর ছাড়া আমি ফার্স্টে তোমাকে একটু কোড করে দেখাই, তা তোমার বুঝতে সহজ হবে যে তুমি কোড এভাবেও করতে পারো। ধর আমি রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউ থেকে টেক্সট, তুমি এভাবে করবে না, আমি জাস্ট দেখাই তোমাকে। টেক্সট ফাইলটা ওপেন করলাম, দেখা যায় কী লেখা আছে, এটা নিউ টেক্সট ফাইল ডকুমেন্ট ডট টিএক্সটি। এই ডট টিএক্সটি কি, এটা কি এক্সটেনশন না? Yes, sir. এক্সটেনশন। এখন ব্রাউজার আসলে ডট টিএক্সটিকে বুঝতে পারে না, ডাবল ক্লিক করলে এটা বুঝতে পারে নোটপ্যাড, বেসিক্যালি নোটপ্যাড বুঝতে পারে, আমরা যে কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারি চাইলে। বাট ব্রাউজারকে বোঝাতে গেলে এর যে ফাইল ফরম্যাট আছে সেটা লাগে হলো এইগুলো, সে বুঝে ডট এইচটিএমএল, এটাকে বুঝে। যেমন অডিওর ফরম্যাট কি ডট এমপি3 না, ভিডিওর ফরম্যাট কি ডট এমপি4, এমকেভি, আরও অনেক রকম আছে, অডিও ভিডিওর আরও অনেক ফরম্যাট আছে, ডট এএসি আছে, ডট এএমআর আছে, ডট ডাব্লিউএভি আছে। সিমিলার ওয়েতে ওয়েবসাইট আসলে এইচটিএমএল এইটাকে বুঝতে পারে, ব্রাউজার এটাকে বুঝতে পারে, এর সাথে ইন্টিগ্রেট করা থাকবে ডট সিএসএস, এর সাথে ইন্টিগ্রেটেড, বাট মেইনলি ওপেন হবে ডট এইচটিএমএল ফাইল। একটু খাতে নোট রেখো, ডট এইচটিএমএল সে ব্রাউজার বুঝতে পারে, আর তার সাথে ইন্টিগ্রেট করে রাখবো আমরা হলো ডট সিএসএস ফাইলটা। ঠিক আছে, এবার আসো আমরা একটু দেখি। তাহলে এই ফাইলটার নাম ডট টিএক্সটি লেখা আছে, আমি এই অবস্থায় কিছু কোড করে আসি, তারপর আমরা কাজ করতে পারি। আচ্ছা থাক, আমি নামটা আগে চেঞ্জ করি। রাইট ক্লিক করলাম, সরি F2 প্রেস করলাম, আমাকে ফুল রিনেম করতে দিচ্ছে। আমি বললাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে ইন্টারপ্রেস করলাম। সে বললো যে তুমি কি শিওর যে এটা ফর্মেটটা, এটা ফাইল এক্সটেনশনও চেঞ্জ করে ফেলবা? আমি বললাম ইয়েস। দেখছো এখন এটা গুগল ক্রোমের মতো দেখা যাচ্ছে। তার মানে কি, এখন এই কি ফাইলটা করলেন? আমি রাইট ক্লিক করে এর নামটা চেঞ্জ করলাম। আগে এটা ডট টিএক্সটি ছিল, মানে সামথিং ডট টিএক্সটি ছিল, ধরো টেস্ট ডট টিএক্সটি ছিল, এরকম ছিল, এই যে এমন ফাইল ছিল। আমি জাস্ট তার এক্সটেনশনটাকে চেঞ্জ করলাম। আর যারা উইন্ডোজ 10-এর মধ্যে আছে, যদি এক্সটেনশনটা শো না করে ডট টিএক্সটি, তাহলে ভিউতে চলে যাবা, যে দেখো এখানে লেখা আছে যে ফাইল নেম এক্সটেনশন, যদি তুলে দাও দেখবা ডট টিএক্সটি শো করবে না। আবার যখন এটা ক্লিক করে দিবা তখন ডট টিএক্সটি শো করবে। এবার আমরা এই ফাইলটার নাম চেঞ্জ করে দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। মেইনলি স্টার্টিং হয় হলো ইন্ডেক্স ফাইল থেকে কোনো একটা ওয়েবসাইট। এখন আমি যদি ডাবল ক্লিক করি, দেখো এ কী করে আমাদের জন্য। ধরো ডাবল ক্লিক করলাম, সে এখন বললো ব্রাউজার দিয়ে ওপেন হবে, ব্যাস ওপেন হয়ে গেল। এই দেখো, দেখছো যে সি ইউজার মাহমুদ ডকুমেন্ট কোডিং উইথ মাহমুদ স্যার, এই যে ইন্ডেক্স এইচটিএমএল, এই ফাইলটা ওপেন হলো, কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক না। এখন যদি ডাবল ক্লিক করে সবসময় যদি ওপেন হয়ে যায়, তাহলে আমি কোডটা করবো কোথায়? এটা একটা ইস্যু না? সেই কোডটা করার জন্য আমি তোমাদেরকে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে বলছিলাম, একটা হলো নোটপ্যাড প্লাস প্লাস, আর হলো ভিএস কোড। আপাতত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিছু কাজ তোমাদেরকে দেখাবো, তারপরে একটু অ্যাডভান্সে দিয়ে গেলে তোমাদেরকে ভিএস কোড দেখাবো। প্রফেশনাল লেভেলে সবাই ভিএস কোড দিয়ে কাজ করে, আর যারা পুরোনো কাজ করে বা বেসিক নিয়ে শেখা শুরু করে, তারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করলে সুবিধা, শেখাটা ভালো হবে। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল রাইট ক্লিক করবো, করে দেখো লেখা আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড দিয়ে না কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস। ওপেন করলাম, এখন সে আমাকে এই ফাইলের মধ্যে লেখার একটা জায়গা করে দিবে। আসলো, এখন যদি আমরা লেখা শুরু করি, আগে একটা স্ট্রাকচার বুঝে নিই। ধরো একটা হিউম্যান বিং, আমি মনে করি একটা বক্স দিয়ে একটা মানুষকে বোঝাচ্ছি, হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য। এটা মনে করো তার হলো মাথা, কত কোড করা আছে? আর এটা মনে করো তার বডি। এখন এই টোটালটা মিলে কি সেটা হিউম্যান বিং না, একটা মানুষ না? টোটালটা মিলায়, Yes, sir. আচ্ছা এখানে এটা কি এই মানে মানুষের মাথা শুরু, এখানে শেষ, এইটুকুই বলবো আমরা হলো এইচটিএমএল। এইচটিএমএল শুরু হবে, এইচটিএমএল শেষ হবে, এই জায়গায় আমরা কোড দেখবো আস্তে আস্তে। আর এইটুকু কি তার, এইটুকু হেড মাথা। না, হেড, হ্যাঁ। তাহলে হেডের এটা শুরু হবে, হেডের এটা শেষ হবে। আর হেড শেষ হওয়ার পরে কি শুরু হচ্ছে এখান থেকে? body, বডি শুরু, তাহলে বডি শেষ। যদি এইটুকু বুঝতে পারি যে বেসিক স্ট্রাকচার যেটা আছে, এটা আমি বুঝে ফেললাম যে এর প্যাটার্নটা হবে এরকম,
তার একদম বাইরের অংশ থাকবে এইচটিএমএল শুরু থাকবে, এইচটিএমএল শেষ থাকবে, আর এর মাঝে হেড শুরু হেড শেষ হবে, আর বডি শুরু বডি শেষ হবে। এতটুকু বুঝলাম? এই ছবি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ইরেজ স্যার একবার বলেন, আরেকবার বলবো। খেয়াল করছিলাম না। আচ্ছা, এখানে হলো এটা সম্পূর্ণটা মানুষ, তার যে শুরুটা হলো এইচটিএমএল শুরু হচ্ছে, মানে মানুষের শুরু মানুষের শেষ, এটাকে আমরা বলতেছি এইচটিএমএল শুরু, এটা বলছে এইচটিএমএল শেষ। আর এর মধ্যে যদি হেডের একটা অংশ আছে, হেডের জায়গাতে বলবো কি হেড শুরু হবে হেড শেষ হবে। আর যদি বডি শুরু হচ্ছে তখন বলবো বডি শুরু বডি শেষ। আর এই টোটাল অংশটুকু কার আন্ডারে আছে? এই যে এইচটিএমএলটার আন্ডারে। এখন ক্লিয়ার সবার কাছে? জি স্যার। Yes, sir. ওকে, আমরা এবার কোডে চলে যাই। তাহলে শুরু লেখে কীভাবে? এইচটিএমএল এটা জাস্ট ফিক্সড, এভাবেই লিখতে হয়। আমরা তাহলে এইচটিএমএল লিখলাম, শুরু লিখলাম, তো শেষ লিখতে হবে না? শেষ লেখার জন্য একটা স্ল্যাশ দিব। এটাকে কি স্ল্যাশ বলে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড স্ল্যাশ? কে বলতে পারে দেখি? এখানটা স্ল্যাশ দিলাম, মানে শুরুটা হয় এইভাবে আর শেষটা হয় হলো এই যে ফরওয়ার্ড একটা স্ল্যাশ দিয়ে, এটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ এন যখন ইউজ করছিলে কোন স্ল্যাশ ছিল, এইটা না এইটা? ওপরটা নিচেরটা? স্ল্যাশ এন ইউজ করার সময় স্ল্যাশ এন এটা ছিল না স্ল্যাশ এন এটা ছিল? উপরেরটা ছিল। ওপরটা ছিল না এটা ছিল? এটা হলো ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ছিল ব্যাকওয়ার্ড স্ল্যাশ। একটু খাতায় লিখে রাখবা, হ্যাঁ? তাহলে এইচটিএমএল শুরু শেষ দিয়ে ফেললাম। এখন এইচটিএমএল এর মধ্যে কি শুরু হবে, হেড আর বডি না? তাই বললাম হেড শুরু। হেড শুরু করার পরে কি বডি শুরু করব? না স্যার। কি করব, হেডটাকে শেষ করতে হবে না? জি স্যার। স্ল্যাশ দিয়ে হেড শেষ করলাম, কারণ হেড শুরু হয়তো বডি শুরু হয় না। হেড শুরু হয় যখন হেডটা শেষ হয়, তারপর থেকে বডি শুরু হয় না? তার জন্য বডি শুরু বডি, এই যে শেষে লিখে দেখব বডি শেষ। এই হলো আমাদের মেইন স্ট্রাকচার। এটা আমরা সব সময় ফলো করব। যত ওয়েবসাইট আছে সব জায়গায় এই প্যাটার্ন মাস্ট ফলো করতে হয়। সে ফেসবুকের ওয়েবসাইটই বলো অথবা অন্য যে কোনো জায়ান্ট কোম্পানির ওয়েবসাইট বলো না কেন, সব জায়গায় এই স্ট্রাকচার ফলো করতেই হবে তাদের। এটা নিয়ে কোনো কথা আছে? এখন আমরা একটু একটা জিনিস দেখি। স্যার বুঝলাম না। এটা হলো কোডের স্ট্রাকচার, এর মধ্যে আমরা কোড করা শুরু করবো আস্তে আস্তে। তুমি যখন প্রিন্ট যখন লিখতে পাইথনে, এটা যেমন একটা স্ট্রাকচার ছিল না, প্রিন্ট দিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোড দিতে হতো, এটা তুমি জানতে। এটা যেমন একটা স্ট্রাকচার ছিল প্রিন্ট লেখার জন্য, ইনপুট লেখার জন্য একটা স্ট্রাকচার ছিল। আর এইচটিএমএল সিএসএস হলো তুমি যে কোড লিখবা, সেই কোড লেখার জায়গা তৈরি করে নিতে হবে আগে। সেই জায়গাটা হলো এরকম, যেখানে এইচটিএমএল শুরু জি হবে, স্যার। এইচটিএমএল শেষ হতে হবে, হেড শুরু হেড শেষ থাকবে, আর বডি শুরু বডি শেষ থাকবে। তো আমরা কোড কোথায় করব? এই যে কোড করতেছি এখানে, এগুলো সবই তো কোড, এই সবই কোড। দেখো আস্তে আস্তে দেখা তোমাদেরকে। এবার যদি আমি এই ফাইলটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করলে ধরো এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। এবার আমি একটা জিনিস ক্লিয়ার করি। আমার পেজে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখান থেকে এতটুকু, এই জায়গার মধ্যে আমাদের সব কি ওয়েবসাইটের কন্টেন্ট থাকে না? ইয়েস স্যার। এটাকে বলে বডির অংশ। তার মানে তুমি যদি কোনো কিছু এখানে দেখাতে চাও, সব কোড কোথায় লিখতে হবে, বডির মধ্যে। আর এই দেখো অনেক সময় ওয়েবসাইটের এখানে লেখা থাকে না যে তুমি কোন ওয়েবসাইটের মধ্যে আসো বা কোন পেজে আসো, কিছু লেখা থাকে না একটা ছবি সহ? এটা কি বডির মধ্যে পড়লো? জি স্যার। না স্যার। তাহলে ওটা কিসের মধ্যে পড়বে? না স্যার, হেডের মধ্যে। হেডের মধ্যে পড়বে, কারণ Head. জায়গায় তো দুইটা, হেড আর বডি। তাহলে আমরা আইডিয়া পেয়ে গেলাম, এটা হলো বডির অংশের মধ্যে পড়ে আর এটা হলো হেডের অংশের মধ্যে পড়ে। এখন আসলে আমরা যে ফার্স্টে যেটা জায়গাটা আছে না, এখানে আমরা কিছু লিখি। আমরা এটা ওপেন করলাম, এটাকে সাইড বাই সাইড রাখি, হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। এই যে পাশে থাকবে, পাশাপাশি এখান থেকে জাস্ট কাজ করবো, দেন রিলোড দিলে কোডটা আপডেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে index.html যেখানে লেখা আছে আমরা এখানে একটা কিছু লিখব, তো এটাকে বলা হলো টাইটেল। তাহলে টাইটেলের মধ্যে তুমি কিছু যদি লিখো তাহলে সেটা এখানে শো করবে।
তাহলে টাইটেল যে ট্যাগ আছে এগুলোকে ট্যাগ বলা হয়। HTML এর ট্যাগ শুরু আছে শেষ আছে, বেশিরভাগ ট্যাগেরই শুরু শেষ থাকে। অল্প কয়েকটা ট্যাগ আছে যাদের একটা ট্যাগ দিয়ে সব কভার হয়ে যায়। এটা একটু খাতা লিখে রাখতে পারো কোথাও। এগুলোকে ট্যাগ বলা হচ্ছে ট্যাগ, TAG ট্যাগ। বেশিরভাগ ট্যাগের শুরু আর শেষ থাকে, আর কিছু কিছু ট্যাগের শুধুমাত্র একটাই হয়, শুরু শেষ বলে কিছু না, একটা দিয়ে কমপ্লিট হয়ে যায়। এখন আমরা যদি এখানে টাইটেল দিয়ে কাজ করব, টাইটেলের ট্যাগের শুরু আর শেষ আছে, তাহলে কি লিখব? আমি একটা ট্যাব দিলাম যে কার আন্ডারে কোডটা আছে বোঝানোর জন্য, তাহলে ওর টাইটেল লিখব, দিয়ে আবার ক্লোজ দিয়ে লিখব টাইটেল। এখন যদি এর মাঝখানে আমি লিখি, চলো ওই গ্যাপটা আমরা ইনডেন্টেশন শিখছিলাম পাইথনের মধ্যে, ইফ দেওয়ার পরে একটা গ্যাপ দিতাম। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। ওইটা না দিলে কাজ করতো না, তাই বাট এখানে তুমি গ্যাপটা দিবা এই কারণে, এখানে গ্যাপটা না দিলেও কাজ করবে। কিন্তু প্রবলেমটা হলো যখন কোডটা এই 14 লাইন না থেকে 1000 লাইন হয়ে যাবে, তখন তুমি ফাইন্ড আউট করতে পারবে না যে কোনটার আন্ডারে কোনটা আছে, তুমি ম্যাপিং না করো। যখনই কারো আন্ডারে যাবে একটা করে ট্যাব দিবা, কারো আন্ডারে গেলে একটা করে ট্যাব। যেমন ইফের মধ্যে যদি একটা ইফ পাও, স্পেস যা ইফ, একটা ইফ থাকলে প্রিন্টে যেটা যে কয়টি স্পেস হয়, যদি ইফের মধ্যে আরেকটা ইফ হয় তার মধ্যে যদি একটা প্রিন্ট লেখা হতো, তাহলে কি স্পেস কি একটা হতো না দুইটা হতো? মানে ট্যাব একটা হতো দুইটা হতো। ধরো এই একটা ইফ আছে, এই একটা ইফের আন্ডারে মনে করি একটা প্রিন্ট কমান্ড আছে, এখানে একটা ট্যাব দিই না আমরা? যদি এমন হতো এই ইফের আন্ডারে আমরা আরেকটা ইফকে রাখলাম, তখন এর মধ্যে যে প্রিন্ট সেটা কি এখানে লিখতাম না এই জায়গায় লিখতাম? স্যার ওই জায়গায় লিখতাম। এই সেকেন্ড জায়গাতে লিখতাম না, এটাতে লিখতাম না? তাহলে Yes, স্পেস sir. কটা হচ্ছে? ট্যাব হচ্ছে এই একটা এই একটা। এর কারণে আমরা দেখে বুঝতে পারি যে কার আন্ডারে কে আছে। বাট HTML CSS এর মধ্যে তুমি যদি এগুলো সব যদি এক জায়গায় লিখো, সবগুলো কোনো স্পেস ছাড়া লিখো, তাও কোড কাজ করবে, হুবহু কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তোমার কোডটা 500 লাইন হয়ে যাবে, তোমাকে যদি বলা হয় যে একটা প্রবলেম সলভ করো, তোমার মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা কার আন্ডার আছে এটা বুঝতে। যে এই জন্য আমরা এই গ্যাপগুলোকে মেনটেন করি সবসময়। যেহেতু এটা হেডের আন্ডারে ছিল, দ্যাটস ওয়াই একটা গ্যাপ দিলাম। যদি বডির আন্ডারে কেউ থাকতো একটা গ্যাপ দিতাম, যদি তারও আন্ডারে কেউ থাকতো আর একটা গ্যাপ দিতাম। গ্যাপের বিষয়টা কি ক্লিয়ার এখন? এবার ধরো আমি এখানে লিখলাম, এবার ধরো লিখলাম আমি HTML CSS, আমি ধরো এটা লিখলাম, সেভ করলাম। এটা সেভ করার পর একটু খেয়াল করবা, তুমি যদি সেভ না করো, এই কার্ডটা দেখো নীল হয়ে আসে না? নীল, আমি সেভ করলাম না, এখন একটু লাল হয়ে গেছে, তার মানে তোমার ফাইলটা সেভ করা হয়নি। এখানে যে স্টার দেখাবে এখানে লাল হয়ে থাকবে, Ctrl+S দিয়ে যখন সেভ করব তখন এটা সেভ হয়ে গেল। এই অবস্থায় তোমার পেজটা লোড দিতে হবে। তুমি যে কোডটা চেঞ্জ করছো এই ব্রাউজার তো তা জানে না, যদি তুমি রিলোড দাও দেখবা এই জায়গাটাতে তোমার যে ফোকাসিং পয়েন্ট এই জায়গাটাতে তখন হয়ে যাবে হলো HTML আর CSS। আমি রান করলাম, দেখো তো বুঝতে পারছো যে কোনটার ইম্প্যাক্ট কোথায় করতেছে। এবার আসলে আমরা বডির মধ্যে কোড নিয়ে কাজ করি। এখানে হেডের মধ্যে শুধুমাত্র এটা থাকে তা না, এখানে অনেক কিছু আমরা যে ইম্পোর্ট করতাম, মনে আছে? ইম্পোর্ট পাইথনে ইম্পোর্ট করে কি করতাম? জি স্যার। ইম্পোর্ট করে কি করতাম? স্যার ইউজারকে একটা স্পেস দিতাম কোনো কিছু লেখার জন্য। হুম, সেটা তো ইনপুট, আমি বললাম ইম্পোর্ট। স্যার ফাংশন ইম্পোর্ট করার জন্য। ইম্পোর্ট লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য। লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য। লাইব্রেরি ইম্পোর্ট করলে কি হয়? ওই লাইব্রেরির সকল রকম ফাংশনে আমরা হ্যাঁ, যা যা আছে আমি সবগুলো ইউজ করতে পারি আমাদের এখানে, তাই তো? তো HTML CSS এর মধ্যে যদি কখনো আমার কোনো ফাইলকে ইম্পোর্ট করা লাগে, সেই ইম্পোর্টের কাজ সব হবে হলো হেডের মধ্যে, মেজরিটি পোর্শন। জাভাস্ক্রিপ্ট যদি ইম্পোর্ট করা হয় সাধারণত ওটা বডির শেষে আমরা রাখি, ওটা একটা রিজন আছে, ওটা পরে একদিন আমি এক্সপ্লেন করবো। তাহলে আইডিয়া পেলাম যে হেডের মধ্যে শুধুমাত্র যদি টাইটেল থাকবে এতটুকু না, এর বাইরে যদি কোনো ফাইল, এক্সট্রা কোনো ফাইলকে, একটা না 100টা ফাইলকে যদি আমার নিয়ে আসার প্রয়োজন হয়, সেগুলো আমরা লিখে রাখবো কোথায়? এই যে এখানে। বুঝতে পারলাম? এবার আসলে বডির মধ্যে লেখালেখি করি। আমি এখানে লিখলাম হ্যালো আচ্ছা হ্যালো নাই লিখলাম, উই আর ফ্রম মেহেরপুর, ধরে এটা লিখলাম আমি, দিয়ে সেভ করলাম, Ctrl+S সেভ করলাম। এখন লোড হলো না কেন? এখানে দেখাচ্ছে না কেন?
স্যার রিলোড কারণ করে Reload করতে রিলোড হবে। দিতে হবে। এই যে রিলোড দিলাম, এই দেখো ওয়্যার ফ্রম মেহেরপুর দেখাচ্ছে, দেখা যায় সিম্পল টেক্সটে দেখাচ্ছে। এখন ধরো আমরা চাচ্ছি যে না লেখাটা এরকমটা না, আমি লেখাটা একটু মোটা করতে চাই। এখন মোটা করতে গেলে তখন আবার ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ ইউজ করতে হবে। তুমি যদি নর্মাল এই অবস্থায় রেখে দাও, এটা আসলে নর্মাল লেখা অবস্থায় থাকবে। ধরো আমি এখানে লিখলাম টেস্ট, টেস্ট লিখলাম, আমি এটা ট্যাগ দেখাবো তোমাদেরকে। রান করলাম, খেয়াল করে দেখো আমি ইন্টারপ্রেস করলাম না এখানে, কিন্তু সে তো গেল না ওই পাশে। আমি আবার এটা ইন্টারপ্রেস করে দেখি, সেভ করলাম, রান করলাম। রান করার পর দেখছো একই জায়গায় আমি রিলোড দিলাম, সে একই জায়গায় আছে। কেউ কি বলতে হবে এটার কারণ কী হতে পারে? এই ইন্টারটা কাজে দিচ্ছে না। প্রিভিয়াস তুমি কিছু জানো যে এরকম ইন্টার দেওয়ার জন্য কী করা লাগতে পারে? পাইথনে ইন্টার দিতাম কী দিয়ে? N স্ল্যাশ এন। তার মানে এখানেও এমন কোনো কমান্ড আছে যে কমান্ডের থ্রোতে এখানে ইন্টারপ্রেস করতে হয়। এখানে কিবোর্ডে ইন্টারপ্রেস করলে এটা কাজ করবে না। আমি যদি এখান দিয়ে বি আর একটা ট্যাগ দিই ব্রেক, এটা যদি এটা ইউজ করি, যদি আমি রান করি, দেখছো অটোমেটিক সে চলে গেল। যদি আমার আরও একটা লাইন দরকার লাগে, আমি বি আর, এই যে ট্যাগ দেখতে পাচ্ছ, ও একাই, ওর শুরু শেষ ও একাই, দেখো দুইটা লাইন গ্যাপ হয়ে গেল। তাহলে এই বিআরটা কিসের মতো কাজ করে পাইথনের? ফাংশনের মতো। ফাংশন কেন? স্ল্যাশ এন, স্ল্যাশ এন, স্ল্যাশ এন না, স্ল্যাশ স্ল্যাশ এন এন তুমি স্যার। নতুন লাইনে যেতে, এখানে বিআর নতুন লাইনে তুমি যাচ্ছ। আচ্ছা, এটা আমরা আইডিয়া পেলাম। এখন আমরা চাচ্ছি লেখাটা সিম্পল না থেকে একটু মোটা সোটা হোক। আচ্ছা, মোটা সোটা দেখানোর জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আসি। ধরো এই একটা ওয়েবসাইট বাংলাদেশ প্রতিদিনের। আচ্ছা, এই যে দেওয়া আছে ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত বন্ধ ঘোষণা 6টিরও বেশি বিমানবন্দর। এই লেখাটাকে আমরা হেডিং বলি না, হেডলাইন বা হেডিং বলি না এই লেখাটাকে? আর এই নিচে জি তো স্যার। নর্মাল লেখা, এই যে কাকে মিল্টন সমাদ্দার গ্রেফতার, এটা হলো হেডিং। আর এই যে মাঝখানে যে বিষয়গুলো আছে, এই ছোটো ছোটো বিষয়গুলো হলো আমাদের নর্মাল টেক্সট, তাই তো? আচ্ছা, তাহলে এখন হেডিংগুলো আমরা কীভাবে দিতে পারি? হেডিং দেওয়ার জন্য ট্যাগ আছে, খাতা কিন্তু নোট ডাউন করবা, কয়েকদিন প্র্যাকটিস করলে তখন মনে থাকবে, বাট এগুলো একটু মানে নোট ডাউন করে রেখো। তো যদি আমরা একদম হাইয়েস্ট হেডিং দিতে চাই, আমাদেরকে হেডিংয়ের ট্যাগ ইউজ করতে হবে H1। এটা হলো সবচেয়ে বড় হেডিং, এটা শুরু আছে, এটা শেষ আছে, এই যে শেষটাও লিখলাম। এখন যদি এর মাঝখানে আমি লিখি যে, স্যার এটা দিয়ে কাজ কি হয়? দেখাচ্ছি, আমি একটু আগে হেডিং দেখালাম, এই যে হেডিংটা, জি স্যার। হেডিংয়ের লেখাটা কি এটার চেয়ে মোটা না, বড় না? জি এখন আমরা ওই হেডিংয়ের কাজগুলো করবো। যদি এখানে কোনো কিছু লিখি আমরা, ধরো লিখলাম বাংলাদেশ, এটা লিখলাম সাপোজ, আমি সেভ করলাম, রান করলাম, দেখছো লেখাটা অনেক মোটা হয়ে গেছে। এখানে কি কোথাও আমরা মানে গ্রাফিক্সের কোনো কাজ করলাম, যে লেখাটাকে বড় করার কোনো কিছু করলাম? জাস্ট ট্যাগ ইউজ করলাম না? তার মানে কোডের কারণেই সে কিন্তু লেখাগুলোকে বড় ছোটো দেখানো শুরু করছে। বুঝতে পারলাম এটা? স্যার, হুম। যদি H1 না দিয়ে H2 দিয়ে দিই তাহলে? আচ্ছা, আমরা দেখি, H1 না দিয়ে H2 দিই, তার শুরু শেষ দুইটা H2 হতে হবে। এবং ধর এটা আমি ধরে লিখলাম ঢাকা, সেভ করলাম, রান করলাম। ডিফারেন্সটা বুঝতে পারছো? তার মানে এটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এরকম স্যার হেডিং, ওটা আমার ইচ্ছা মতো ঠিক করে নিতে পারবো? হ্যাঁ আমরা ঠিক করে দিতে পারবো, ঠিক করে দিতে পারবো ইচ্ছা মতো। বাট একটা প্যাটার্ন আছে না, মনে করো যদি আমার হেডিং সাইজটা আর লেখা সাইজ যদি সেম সেম হয়, তাহলে কি ভালো লাগবে দেখতে? তার মানে সেপারেট করতে গেলে হেডিংটা একটু বড় রাখতে হয় তোমার টেক্সটের সাইজের থেকে। আর হেডিং আমরা ইউজ করতে পারবো হলো H1 থেকে H6 পর্যন্ত। একটু নোট রেখো, H1 থেকে H6। তাহলে H6টা কি সবচেয়ে বড় হবে? না স্যার। সবচেয়ে ছোট ছোট হেডিং হবে। হবে। সত্যি ছোট। বাট এটা কিন্তু হেডিং, মাথায় রাখবা, হ্যাঁ এটা হেডিং। আর H1 হেডিংটা সবচেয়ে বড় হবে। এখন তার মানে কি এর চেয়ে বড় কি আর লেখা তৈরি করা যায় না? এমনটা কিন্তু না। এটা আরও অনেক টেকনিকগুলো আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করে করে লেখা এর চেয়ে আরও বিশাল বড় করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। যে ফুল পেজের মধ্যে একটা অক্ষর H থাকবে, মাইনাস সেটাও সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। না, H মাইনাস হবে না, ওগুলো অন্য টেকনিক্স আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে আমরা HTML জানলাম, হেড জানলাম, টাইটেল জানলাম, ব্রেকের ট্যাগটা জানলাম, H1 থেকে H6 জানলাম, ঠিক আছে?
এখন আমরা চাচ্ছি যে নর্মাল কিছু টেক্সট দিব, একটা প্যারাগ্রাফ মতো লিখবো আমরা। তো প্যারাগ্রাফের জন্য ট্যাগ কি হওয়া উচিত? এনি আইডিয়া? প্যারাগ্রাফের ট্যাগ পি। পি। এই তো, তাহলে পি শুরু হবে, এবার ধরো পি শেষ হবে। আর এই দুটোর মধ্যে কোনো কোনো পার্থক্য নাই। আমি যদি এরকম ইন্টারভিউ সেপারেট করে মাঝখানে যদি কন্টেন্ট দিই তাও যা, আমি যদি এখানে এরকম পাশাপাশি দেখে যদি মাঝখানে কন্টেন্ট দিই একই জিনিস, কোনো পার্থক্য নাই। দেখো আমি সেভ করলাম, রান করলাম, এই দেখো লেখাটা দেখাচ্ছে প্যারাগ্রাফ আকারে। আর যদি এখানে আমি যেটা ইন্টারপ্রেসও করি, কারণ প্যারাগ্রাফে তো সাধারণত এতটুকু কন্টেন্ট থাকে না, আরও বেশি কন্টেন্ট থাকে। হেডিং তো কন্টেন্ট থাকে কম, প্যারাগ্রাফে অনেক অনেক কন্টেন্ট থাকে, সেটা সাধারণত প্যারাগ্রাফগুলোকে আমি সেপারেট করে রাখি। এবার আমি রিলোড দিলাম, দেখছো কোনো চেঞ্জ নাই। এখন এই যে প্যারাগ্রাফের মধ্যে ধরো আমি 7-8টা লাইন লিখতে চাই, এই লেখাটা আমি পাবো কোথায়? বা যখন আমি কোনো ক্লায়েন্টের কাজ করব বা কারোর জন্য একটা ওয়েবসাইট তৈরি করবো, আমি তো আগে থেকে জানি না যে কী কী লিখতে দিবে এখানে। তো এই লেখাটাকে ধরার জন্য আমরা যে প্লেস হোল্ডার, মানে এই জায়গাটা যে কেউ ধরে রাখবে, তার জন্য আমরা ইউজ করে থাকি লরেম ইপসাম। লিখে দেখো, লরেম ইপসাম, সার্চ করলাম লরেম, এতটুকু। এটা ডামি টেক্সটের জন্য। ধরো আমি প্যারাগ্রাফ লিখে যে তোমাকে বোঝাবো যেটা প্যারাগ্রাফ প্যারা প্যারা হয়ে থাকছে, আমার তো এই এত টাইপ করতে সময় নেই, তো আমি লেখাগুলো পাবো কোথায়? তখন আমি এই যে লরেম ইপসাম লিখে সার্চ করবো, এটা লিখে রাখো টেক্সটটা। এটা প্রোগ্রামাররা বা যারা ওয়েবসাইট ডেভেলপ করে তারা খুব বেশি ইউজ করে প্লেসগুলোকে ধরে রাখার জন্য। র্যান্ডমলি যে কোনো পত্রিকা থেকে নিয়ে এসে বসায় দেয় না, তারা সাধারণত লরেম ইপসাম থেকে টেক্সটগুলো নিয়ে চলে আসে। স্যার লরেম ইপসনের কাজ কি? এখানে জাস্ট অনেক ডামি টেক্সট, মানে ডেমো টেক্সট পাওয়া যায়, এই টেক্সটগুলোকে আমরা ইউজ করে থাকি। যেমন ধরো এখানে একটা প্যারা লেখা আছে, দেখছো হোয়াট ইজ লরেম ইপসাম, মনে করো আমি এরকম একটা প্যারা দেখতে যাচ্ছি, তাহলে এটা একটা হেডিং হবে। আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, ধরো এটাকে আমি H2 এর মধ্যে রাখলাম ফর এক্সাম্পল, H2 আর প্যারাগ্রাফকে কাছাকাছি রাখলাম, এখানে আমি এটাকে পেস্ট করলাম, তাহলে এটা একটা হেডিং হয়ে গেল। আর প্যারাগ্রাফের মধ্যে দেখো ওর যে প্যারাগ্রাফটা লেখা আছে না বা নিচের দিকে, এই যেটা প্যারাগ্রাফ মতো লেখা আছে, আমি ধরো এখান থেকে কিছু লাইন কপি করলাম, মানে যেন বোঝানো যায় এটা যেটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে তো মাল্টিপল লাইন্স না থাকলে তো বোঝা যাবে না। কপি স্যার, করলাম। হ্যাঁ আচ্ছা আমরা কি একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে, একটু সময় দাও, কেবল আজকে শুরু হলো তো, লং ওয়ে টু গো, একটু সময় দাও, আজকে জাস্ট স্টার্টিং, ট্যাগের মধ্যে ট্যাগ দেওয়া এগুলো সবই আমরা শিখবো আস্তে আস্তে। আগে ট্যাগের সাথে একটু পরিচয় হয়ে যাক সবার। তাহলে পি ট্যাগ দিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এখন আমি এর নিচে আমি আরেকটা প্যারাগ্রাফ দিই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। তাহলে আবার একটা পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ শেষ করব। এখন এখানে আমি আরেকটা নিয়ে চলে আসলাম, ধরো যে পাশের প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করলাম, এই ট্যাগের শুরু শেষের মধ্যে পেস্ট করে দিলাম। এবার আমরা টেস্ট করে দেখি আমাদের সাইটটা কেমন লাগে দেখতে। আচ্ছা এভাবে লোড দিলাম, দেখছো এখানেও লেখাটা আছে এখানেও লেখাটা আছে, কিন্তু দুটোর মধ্যে সেপারেশন হয়ে গেছে। প্যারাগ্রাফে কি এরকম সেপারেশন থাকে না? প্যারাগ্রাফ মানে তো একটাই প্যারা, তার মানে আমার কোডটা কী কাজে হেল্প করলো? পি ট্যাগটা দিয়ে যে সে আমাকে হেল্প করলো যেন আমি এটাকে সেপারেট রাখতে পারি। বোঝাতে পারলাম? দেখো এই যে H2 ট্যাগ আছে, দেখো সেটা দেখাচ্ছে আমাকে হেডিং আকারে, তার আন্ডারে আমি লিখে রাখছি একটা পি ট্যাগ, দেখো তার কাছে দেখো যে পি ট্যাগটা আছে। এবার আমি পরে আরেকটা পি ট্যাগ লিখলাম, এই যে পি ট্যাগ একটা দিলাম, দ্যাটস ওয়াই সে আমাকে এটা দেখাচ্ছে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারো। কোনো কথা? এটা কপি করে নিয়ে আসার পরে সবগুলো যেভাবে লিখতে হবে সেগুলো সাজিয়ে নিতে পারবো? হ্যাঁ, তারপর তুমি সাজাতে পারো তোমার মন মতো। মানে এই লেখাটা যখন লিখতে যেতাম আমি যে লরেম ইপসনে মানে আমার যে টপিক থাকবে সেই টপিকের উপর সার্চ দিলে কি মানে না চলে না আসবে? না, লরেম ইপসামের ওই টপিকের জন্য না। মনে করো তোমাকে একটা ওয়েবসাইট বানাতে দিল, সে সাপোজ একটা ফার্মেসি একটা ওয়েবসাইট চালাবে মনে করো। এখন প্রথমে আজকে ধরো বানাতে দিল, তুমি ধরো আজকালের মধ্যে একটা পেজ রেডি করে দিচ্ছ, তোমাকে কি ওই ব্যক্তি সব কন্টেন্ট আজকে দিয়ে দিতে পারবে যে কোথায় কী লেখা থাকবে না না থাকবে? এখন তুমি লেখা যদি না দাও, মনে করো এখানে একটা লাইন একটা ওয়ার্ড দিলে তুমি,
তাহলে এই যে প্যারাগ্রাফের যে একটা স্পেসিং থাকতে হয় সেটা কি তুমি দেখাতে পারবা? পারবা না তো। তো ওই জায়গাটা তো ধরে রাখতে তো হবে। জাস্ট ধরে রাখার জন্য ডামি টেক্সট তুমি যে আজে বাজে লিখে যদি এখানে ভরতে পারো তাও হতে পারে, বাট ওখানে সময়টা বেশি চলে যাবে। আর এটা হলো ডামি টেক্সট রাখা আছে। ডামি টেক্সট বলতে জাস্ট তুমি দেখছো কি না, ব্যাগের মধ্যে যখন আমরা ব্যাগ কিনি, মানে মেয়েদের যে পার্স হোক বা আমরা যে ঘাড়ে যে ব্যাগগুলো বইটা নেওয়ার জন্য যে ব্যাগগুলো কিনি, ওগুলো দেখছো অনেক কাপড়টা মানে তোমার কাপড় বা জি কাগজ স্যার, দিয়ে ওর ভরা ভিতরে থাকে। অনেক কাগজ টাগজ হ্যাঁ, থাকে। জি স্যার। দেওয়ার কারণটা কি, যেন ব্যাগটা ফুলে থাকে। তার মানে ওই লোকটা চাইলে অন্য কিছু রাখতে পারতো না। ঠিক এটা এরকম, ওই জায়গাটাকে ধরে রাখার জন্য, আর কিছু না। যখন তুমি আসল কন্টেন্ট পেয়ে যাবা, এটাকে চেঞ্জ করে ওটা বসাই দিবা, শেষ। ও এডিট করে দেয়। এগুলো সবই তো এডিট করা যাবে, কোড না? কোড এডিট করে এগুলো বসাই দিতে হবে। কোডের তো সবসময় তোমার হলো এডিটের উপর থাকতেই হয়। তাহলে এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। কারোর হ্যাসার আছে? আচ্ছা, তাহলে আমরা হেডিংগুলো জানলাম। আচ্ছা, হেডিংয়ের কয়টা ট্যাগ? দুইটা। দুইটা ট্যাগ কেন? H1 থেকে H6? স্যার 6টা। ছয়টা। আমি বুঝতে পারি কারণ কোশ্চেনটা কনফিউজ হই। আর প্যারাগ্রাফে কয়টা ট্যাগ? একটা মেইন। একটা ট্যাগ দেখলাম আমরা, এবং ওর শুরু শেষ থাকে। আর বিআরটা কি ছিল? ব্রেক। ব্রেক। ব্রেক পরের লাইনে যাওয়ার নিউ জন্য। লাইনের জন্য, হ্যাঁ, নিউ লাইনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু জিনিস আইডিয়া পেয়ে গেলাম। এখন আসো আমরা এর পরের স্টেপের দিকে একটু মুভ করি। সেটা হলো, আমরা অনেক সময় দেখছি না যে লেখা থাকে ক্লিক হেয়ার, ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যায়। ওইটা একটু হলুদ কালার মতো হয়ে থাকে, সরি নীল কালার মতো হয়ে থাকে, হালকা একটা দাগ থাকে। ধর প্রিন্টার লেখা আছে, আমি ক্লিক করলাম আরেক জায়গায় চলে জি গেল। স্যার। তো এটাকে হলো তোমার হাইপার লিঙ্ক বলা হয়, বা লিঙ্ক করা বলা হয়। জাস্ট সহজে বলে লিঙ্ক, আর মেইন টেকনিক্যাল ভাষা হলো হাইপার লিঙ্ক বলা হয়। আচ্ছা, উপরে যা আছে থাক, আমি নিচে দিয়ে একটু লিখি। মনে করো আমি লিখতে চাই ফেসবুক লিখবো, এরকম এফবি লেখা থাকবে, ফেসবুক লেখা থাকবে, ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আচ্ছা, ফেসবুক বাদ দিই, গুগল লিখি। এই গুগল লেখা থাকবে এরকম, ক্লিক করলে ঠিক গুগলের কাছে চলে যাবে। এখন আমি এটাকে রান করে দেখি আগে কি দেখায়। গুগল লিখলাম, এটা নর্মাল গুগল দেখাচ্ছে পাশে, তাহলে এটা ব্রেক দেওয়া দরকার না, দুই একটা ব্রেক দিয়ে দিতে পারি। একটা ব্রেক দিলাম, আবার একটা ব্রেক দিলাম, পাশাপাশি দিলে কোনো সমস্যা নাই। সে দুইটা মনে করবে। এই যে গুগলটা চলে আসলো। এই গুগলে ক্লিক করলে এখন কি কোনো ওয়েবসাইটে যাচ্ছে? না না। নর্মাল লেখা না। তার মানে এর মধ্যে কোনো একটা কিছু ইন্টিগ্রেট করতে হবে আমার, যেন এই লেখাটায় ক্লিক করলে সে ওই ঠিকানাতে সুইচ করে চলে যায়। এটাকে অনেকে অ্যাঙ্কর ট্যাগ বলে। এ ট্যাগ, আমরা যে ট্যাগগুলো দেখলাম, পি ট্যাগ দেখলাম, এইচ ডি ট্যাগ দেখলাম, বিআর ট্যাগ দেখলাম, তো এটাকে অ্যাঙ্কর ট্যাগে বলা হয়। তার শুরু আছে, শেষ আছে। আমি আগে শুরুটা দিয়ে ফেলি, শুরু দিলাম, এখানে এসে শেষ দিলাম। এটুকু বুঝতে পারি সবাই? সেভ করলাম, একটু রান করি, দেখো কোনো ইম্প্যাক্ট নাই। এর কাজ কি? এই এ ট্যাগটা দিয়ে আমরা লিঙ্ক করব যে ওয়েবসাইট এটা ক্লিক করলে সে কোথায় যাবে। এখন এই যে এ ট্যাগটা যে শুরু অংশ আছে, এর মধ্যে আমি এক্সট্রা কিছু জিনিস অ্যাড করব, যে তুমি গুগল লেখায় ক্লিক করলে কোথায় যাবা। কারণ আমার টার্গেট যে সে যাবে google.com-এ। আমি ধরো google.com-এ গেলাম, সে এই পেজে সুইচ করে চলে আসবে। আমি লিঙ্কটাকে কপি করলাম, লেখালেখির সময় একটু কম। এই যে এই স্টার্টিং ট্যাগটা আছে না, এটা স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, শেষের ট্যাগ। তো এই শুরুর ট্যাগটার এরপরে একটা স্পেস দিব, দিয়ে আমি বলবো এইচ রেফ, হাইপারলিঙ্ক রেফারেন্স, বা তুমি এখন কোথায় যাবা, সহজ কথা বলতে গেলে তুমি কোথায় যেতে যাচ্ছ গুগল লেখে ক্লিক করলে। ইকুয়াল দিলাম, দিয়ে ডাবল কোড দিয়ে, আমরা স্ট্রিং বসাতাম না আগে, মনে আছে? ডাবল কোড দিয়ে এখানে জাস্ট আমরা একটা ভ্যালু বসাই দিব যে তুমি কোথায় চলে যাবা। আমরা বললাম এই এ ট্যাগ মানে হলো একটা অ্যাঙ্কর ট্যাগ, মানে এটা হাইপার লিঙ্ক করা আছে, লিঙ্ক করার জন্য লিঙ্কে লেখা থাকবে কি গুগল লেখা থাকবে। বাট তুমি যখন গুগলে ক্লিক করবা, যাবে কোথায়? এই যে এখানে চলে যাবে। আমি গুগল বাদে যদি লিখতাম মাহমুদ লিখতাম, ধর মাহমুদ লিখলাম, এখানে সেভ করলাম, আমি পেজটাতে চলে যাই, রিলোড দিলাম। দেখছো এখন এটা মাহমুদ লেখাটা একটা লিঙ্ক হয়ে আসে না, দেখা যায়? ইয়েস স্যার। এখানে একটা হাতের মধ্যে চলে আসে মাউস রাখলে, দেখো এগুলো কিন্তু আসে না। যখন আমি মাহমুদে ক্লিক করব, তাহলে সে কোথায় চলে যাবে? mahmud.com, না স্যার, google.com। google.com। এই দেখো ক্লিক করলাম, google.com চলে গেল। এভাবে যত পেজে তুমি লিঙ্ক টিঙ্ক দেখো না কেন, সব এভাবে কাজ করে। আইডিয়া পেলে? এখন তুমি জি যা স্যার। দিবা, যারা হ্যাকাররা বা বিভিন্ন জায়গায় থাকে,
অনেক সময় তুমি দেখবা যে আমরা কিছু ডাউনলোড করতে গেলে অনেক বেশি কনফিউজড হয়ে যায় বা আমাদেরকে ফুল বানানো হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে। এখানে ডাউনলোড লেখা আছে, ক্লিক করি, সে চলে যায় আরেক জায়গায়, ফাইল দেখায় না। কারণটা কি? সে তোমাকে একটু ট্র্যাপে ফেলতে চায়, দ্যাটস ওয়াই সে কোড করে ডিফারেন্ট জিনিস রেখে দিছে ওইখানে, বা জাভা স্ক্রিপ্টে কোড করে রাখছে যে তুমি ফার্স্টে ক্লিক করবে, ফার্স্টে কাজ করবে না, সেকেন্ড টাইম ক্লিক করবে তার কাজ করবে, থার্ড টাইম যে কাজ করবে। এটা এগুলো সব প্রোগ্রামিং দিয়ে করা যায়, কারণ ইটস অল অ্যাবাউট প্রোগ্রামিং। আর এই শো অফটা হচ্ছে কি দিয়ে? এটা এইচটিএমএল দিয়ে শো অফ হচ্ছে। এটা নিয়ে কোনো কথা আছে? এটা নিয়ে কোনো কথা আছে? না স্যার। একটা খেয়াল করো একটা জিনিস, আমি ধর মাহমুদের ক্লিক করলাম, এটা কোথায় ওপেন হলো দেখো তো, ক্লিক করলাম, এটা কি সেম পেজে ওপেন হয়ে গেল না? সেম পেজে, ইয়েস। জি স্যার। সেম পেজে ওপেন হয়ে গেল, মানে সেম যে ট্যাবটা ছিল সেই ট্যাবে ওপেন হলো। বাট আমি চাচ্ছি এরকমটা না হোক, আমার পেজ যা আছে এটা খুব সুন্দরভাবে এরকমই থাকবে। ক্লিক করব, পাশে একটা ট্যাবে, এই যে এরকম যেমন একটা ট্যাব খোলা আছে না, আর একটা ট্যাব সে অটোমেটিক New খুলে tab। যাবে। আমরা এটা চাচ্ছি। তা তোমাকে একটু জানতে হবে যে এটা অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই। যখন তোমার লাগবে যে আমি এই কাজটা করতে চাই, দেখবা তখন এর সাথে আর একটা প্যারামিটার যোগ করতে বলবে, প্যারামিটার টাইপের। সেটা হলো টার্গেট, তুমি কোথায় যাবা। আমি বললাম ডাবল কোড দিয়ে, যদি আন্ডারস্কোর ব্লাঙ্ক বলি, এটার ভ্যালুটাই এরকম, BLANK ব্লাঙ্ক, ঠিক আছে। তাহলে সে এখন আর এখানে লোড হবে না। আমি সেভ করলাম, এটাকে রিলোড দিলাম, পাশে যাওয়া উচিত, ক্লিক করি, দেখছো পাশে ট্যাব খুলে গেল। তার মানে অটোমেটিকের কোনো কাজ নাই এখানে, তুমি যখনই যেভাবে দিয়ে দিবা ঠিক সেভাবে সে কাজ করবে। এটা খুব বেশি ইউজ হয়, হ্যাঁ, টার্গেট ব্লাঙ্ক এটা ইউজ হয়, মানে অ্যাঙ্কর ট্যাগের স্যার ক্ষেত্রে। কি হলো এটা? টার্গেট আচ্ছা, কে এক্সপ্লেন করবে এটা কি হলো? টার্গেট ব্লাঙ্কটা দিয়ে কি হলো, কে বলতে পারবা? স্যার নিউ ট্যাবে চলে গেল। এই দেখো নিউ ট্যাবে চলে গেল। দেখো এখানে কয়টা ট্যাব, আমি এটা কেটে দিলাম, কয়টা ট্যাব আছে এখন? দুইটা না? একটা আমার পেজ, একটা হলো লরেম ইপসমের পেজ। যদি আমি টার্গেট ব্লাঙ্কটাকে কেটে দিই কী হয় খেয়াল করো, আমি এটাকে কেটে দিলাম, কাট করে রাখলাম আপাতত, সেভ করলাম, পেজটা রিলোড দিলাম। এখন আমি মাহমুদে ক্লিক করলাম, ট্যাব খেয়াল করো কয়টা আছে, ট্যাব আছে দুইটা, ক্লিক করলাম, এখন তো ট্যাব দুইটাই আছে, আমার আগের লেখা রিপ্লেস হয়ে, মানে আগের লেখার পেজটার মধ্যেই এটা লোড হলো। বাট আমি চাচ্ছি এরকমটা না হোক, সে নতুন একটা ট্যাব খুলুক, এখানে দুইটা ট্যাব আছে, সে এই পেজটাকে নিয়ে নতুন একটা ট্যাবের কাছে চলে যাক, আমার এখানে কোনো প্রবলেম যেন সে না করে। পেজটা রিলোড দিলাম, মাহমুদে ক্লিক করলাম, দেখছো এখন ট্যাব কয়টা হয়ে গেলো? তিনটা। তার মানে এটা যদি কখনো তুমি চাও যে ইন্টারফেয়ার না করুক মেইন পেজটাকে, সেক্ষেত্রে আমরা টার্গেট ব্লাঙ্ক এটা ইউজ করব। এই দুটো জিনিস খুব বেশি ইউজ হয়। স্যার বলো। যদি ওই জায়গায় ইউজার ইনপুট নিজে কোথায় যেতে চান সেটা? ইউজারকে কেন জিজ্ঞাসা করবে? লিঙ্ক তো সাধারণত ফিক্সড করে রাখা থাকে না। দেখো তুমি যদি গুগলের একটা ওয়েবসাইটে চলে আসো, এই যে এটা যেমন ফিক্স করা, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোথায় যাবা। এই স্যার যেমন সার্চ করার জন্য। সার্চ, এটা তো বক্স, এটা তো আমরা দেখবো আস্তে আস্তে, এটা এখন আমরা শুরু করিনি, আমরা জাস্ট লিঙ্ক শুরু করলাম। এই যে লিঙ্ক, আমরা ওগুলো দেখবো আস্তে আস্তে। এই যে বক্স তৈরি করে বা এগুলো সব দেখবো, বক্সে লেখা যায়, লেখার জায়গাগুলো কীভাবে আনতে হয়, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর কোনো কথা আছে কারো? না। ওকে, আমি তাহলে এখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এটা একটা বাচ্চার ওয়েবসাইট, দেখা যাচ্ছে? জি স্যার। কি লেখা দেখো তো? স্যার মাহমুদের ডায়েরি। মোহাম্মদের ডায়েরি। একটু বড় করি, বয়স। দেখা যায়? জি স্যার। আচ্ছা, যদি পাশে স্ক্রল করে দেখো তার বয়স কত, আজকের তারিখ কত, মে মাসের 1 তারিখ 2024 সাল, আজকে তার বয়স কত দেখা যাচ্ছে? এই যে এখানে 2 বছর 8 মাস 20 দিন। জি স্যার। এটা একটা বাচ্চার ওয়েবসাইট, এবং এই বাচ্চাটা হলো আমার বাচ্চা। আর তার একদম স্টার্ট থেকে মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছিল, এখানে তার তার জন্মের টাইম থেকে নিয়ে প্রায় 1 বছর পর্যন্ত
প্রায় সব টাইপের কন্টেন্ট দেওয়া ছিল। মানে সে যখন বড় হবে সব দেখতে পাবে, সে কখন কি করছে না করছে, তার যত প্রেসক্রিপশনগুলো আছে সব এখানে দেওয়া। এবং তার বয়স কত এটা আমার ক্যালকুলেট করতে হয় না, আমি এই ওয়েবসাইটের মধ্যে একটা যে কোড মডিফাই করে রাখছি, এইভাবে ওখানে প্রোগ্রামিং করা, এই যে এটা অটোমেটিক কালকে যখন ঢুকবা তখন অটোমেটিক এটা 2 বছর 8 মাস 21 দিন হয়ে যাবে। মানে আমরা কখনো তার এজটাকে ক্যালকুলেট করি না, জাস্ট ওয়েবসাইটে চলে আসি, দেখায় দেয়। এটা হলো আমার ওয়েবসাইট, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট ছিল অনেক আগে বানানো, এগুলো দিয়ে সময় পাই না, তো সময় দেওয়াও ডিফিকাল্ট। এটা কোড দিয়ে রেডি করা। তারপর তার ভয়েস, তার অডিও ক্লিপ আছে অনেকগুলো, এবং এই যে কোন কোন মাসে পোস্ট দেওয়া ছিল, প্রত্যেক মাসে একটা করে পোস্ট দেওয়া হতো, মাঝখানে একটা গ্যাপ ছিল। আর আমার প্রেসক্রিপশনে ক্লিক করে তার যত রকম প্রেসক্রিপশন আছে সব এক জায়গায়, মানে একদম ছোটোবেলা থেকে শুরু করে নিয়ে এখন তার বয়স যে 2 বছর 8 মাস, যত রকম প্রেসক্রিপশন তার হয়েছে সবগুলো এক জায়গায় রাখা আছে। তারপর যখন যেটা আমাদের প্রয়োজন যে কোনো জায়গা থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, হারানোর কোনো চান্স নেই। বেশ ইন্টারেস্টিং জিনিসটা, এটা বাচ্চাটা ওয়েবসাইট। তার মানে তুমি এভাবে কন্টেন্টগুলো রাখতে পারো। এটা একটা টাইমে কন্টেন্ট দেওয়া ছিল, ধরো এই যে অক্টোবর 2022-এর একটি দিয়ে আমরা দেখতে চাই, এই তার যে এখন তার 8টা দাঁত, দেখো তো এই যে এটা আমি ক্লিক করলাম, খেয়াল করো সবাই, ক্লিক করলাম, পেজ লোড হলো, লোড হয়ে এই যে তার দাঁত দেখাচ্ছে, দেখছো? এই টাইমটা কি আর ফিরে আসবে কখনো? না স্যার। কখনো ফিরে আসবে না। আচ্ছা, এখন আমাকে একটু বলতে পারবা যে এই ছবিটা যে চলে গেল এটা কীভাবে অ্যাড করা, এটা এখানে কীভাবে অ্যাড করা, দেখিয়ে বলতে পারে কিনা? তার এই লিংকের মাধ্যমে আপনি যে একটু স্যার আগে এই করলেন, ট্যাগের মাধ্যমে লিংক করে। এই দেখো আমরা কি করলাম, এই যে এরকম অ্যাঙ্কর ট্যাগ লেখা আছে না, অ্যাঙ্কর ট্যাগ দিছিলাম, দিয়ে এখন সে লিঙ্কে কোথায় যাবে, আমি ছবি যেখানে রাখছি সে ছবির লিঙ্ক দিয়ে রাখছি, আর এখানে যে লেখাটা আমি দিয়ে রাখছি যে তার দাঁতের কথা, তার দাঁত থেকে ওখানে চলে গেল সুইচ করে। তো তুমি মন চাইলে অনেক কিছু করতে পারবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কীভাবে কি সাজাতে চাও, ইটস আপ টু ইউ। একদম স্টার্টিং, এটা হলো তার শুরু, তার জন্ম কবে, কোথায় জন্ম হলো না হলো, ইচ অ্যান্ড এভরিথিং। তার মানে তার লাইফে বিভিন্ন স্টেপসগুলো এখানে লেখা আছে, কিছু কিছু ছবিও রাখা আছে, তার খেলনার ছবিও রাখা আছে। সে যখন বড় হবে এখন দেখবে, ভালো লাগবে তার কাছে। এবং আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের মনে হয় না এরকম আছে, আমি দেখি নাই এখন মনে হয়, চোখে পাইনি কারোরটা। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট, এটার ব্যাক এন্ডেও HTML CSS সাথে জাভাস্ক্রিপ্টের কিছু কোড আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। স্যার এটা কি কোড দিয়ে তৈরি করা, HTML CSS মানে কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে? না, এটা মেইনলি আমি একটা টেমপ্লেট ইউজ করছি, কারণ আমার তো কোড করার এই ওয়েবের এই কাজগুলো নিয়ে আমার হলো ইন্টারেস্ট কম। তো এটা HTML দিয়ে করা যাবে? হ্যাঁ, এগুলো তুমি HTML CSS দিয়ে করতে পারবা। HTML CSS সাথে যে এই প্রোগ্রামিং একটা জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্টে কোড করা আমার এখানে। মানে আমি কিছু কোড মডিফাই করছি, কারণ আমার এত সময় নাই যে এরকম একটা জিনিস বানাবো, এত সময় নাই। দ্যাটস ওয়াই এটা টেমপ্লেটকে আমি মডিফাই করছি আমার মন মতো করে, আমার যেখানে যা চেঞ্জেস লাগবে আমি কোড বুঝে পড়ে মডিফাই করে নিজের মতো করে কোড করে দিছি। বোঝাতে পারলাম? তারপর তুমি একদম স্ক্র্যাচ থেকে কিছু বানাতে চাও, HTML CSS জানলেই হবে। এরকম বেশ কিছু ওয়েবসাইট আমার আছে, আগেও ছিল। তাহলে একটা আইডিয়া পেলাম যে HTML CSS দিয়ে কী করা যায়, প্লাস কোডের পাওয়ারটা কতটুকু। কারো কোনো প্রশ্ন আছে আজকে টোটাল বিষয়গুলো নিয়ে? এখন কি জয়েন করতে, আমি যদি ওটা সার্চ দিয়ে আসবে, এখন কি জয়েন করবো? আচ্ছা, ওটা অনেক লং লিঙ্ক, তো ওটা তো সার্চ করে পাওয়ার সম্ভাবনা কম, কারণ ওটা তো তোমার এসইও করা নাই যে গুগল সার্চের সামনে আসবে। জাস্ট ওটা পার্সোনালি ইউজ করার জন্য আমার মানে ছেলের ওয়েবসাইটে বানানো। আমি তোমাদেরকে এটা দিয়ে রাখি গ্রুপের মধ্যে, যদি কারো ইন্টারেস্ট ফিল এটা দেখতে পারো, জাস্ট একটু মোটিভেশন নেওয়ার জন্য, নাথিং এলস। দিয়ে রাখলাম এটা। আচ্ছা, এখন বলো আর কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা আছে তোমাদের? যা যা দেখালাম এগুলো কি পারা যাবে? নিজের একটু প্র্যাকটিস করবা। আর যেভাবে হাতে আমি প্রত্যেকটা কমান্ড দিয়ে দেখলাম, এটা কিছু ক্লাস আমরা দেখবো, তারপরে আমরা হেল্প নিব হলো VS কোডের, তখন আমরা একটা লিখবো, অটোমেটিক বাদ এটা কমপ্লিট করে দিবে আমাদের, এবং হিউজ পরিমাণে সাজেশন দিবে। মানে সারা জীবন যে এইভাবে ধৈর্য সব কোড করতে হবে, এটাকে কোড বলে, এরকমটা দরকার লাগবে না আমাদের। আমরা বেসিকের ক্ষেত্রে কিছু কয়েক সপ্তাহ এরকমভাবে কাজ করব, তারপর VS কোডে সুইচ করে চলে যাব।
এখন বলো, এই কোডগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? না স্যার। ক্লিয়ার? আর যারা জি ফোন স্যার। থেকে প্র্যাকটিস করবা, ফোনেও এরকম প্রজেক্ট করা যায়। যে স্পেক এডিটর যেটা আছে, এটা অসাধারণ একটা এডিটর। এর মধ্যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট প্লাস গিট নিয়েও কাজ করা পসিবল। বেশ ভালো, মানে ফোনের হিসেবে অনেক ভালো মানের ওটা একটা অ্যাপ। যদি কারো দেখতে মনে হচ্ছে ওটা দেখতে পারো। আর তাহলে আমরা নেক্সট দিন থেকে ক্লাস 9টায় শুরু করি, ঠিক আছে? 9:05 সবাই জয়েন করো, তাহলে আমরা ধীরে সুস্থে, আমি মানে যারা আমার মসজিদে যাচ্ছি আর কি, আমরা একটু ধীরে সুস্থে একটু নামাজ কালাম পড়ে আসতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন থেকে টাইম 9টায় দিব। 9:05 আগে একটু জয়েন করা ট্রাই করো। আর দেরি করো না, হ্যাঁ? দেরি করলে কারণ যদি আমরা ওয়েট করি, ওই 5 মিনিট সময় এরকম ধরা হয় এই কারণে যে সবাই জয়েন করে ফেললে তাহলে আমরা ঠিক টু দ্য পয়েন্ট 9টায় শুরু করে ফেলতে পারি। যদি 2-3 মিনিট দেরি করে তখন দেখছে আমাদেরও একটু ডিলে হয়ে যায়, কারণ আমরা তো চাই যে সবাই একসাথে পার্টিসিপেট করুক। কারোর আর কোনো কথা আছে? এইচটিএমএল সিএসএস দিয়ে কী করা পসিবল আইডিয়া পেয়েছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এগুলো নিজের একটু প্র্যাকটিস করবা এবং এগুলোর স্ক্রিনশটগুলো আমাকে গ্রুপে দিবা সবাই। আগের কিন্তু কোডের স্ক্রিনশট আমি পাইনি, আর বলবো না পাইথন নিয়ে, আর বলবো না। এখন ইটস আপ টু ইউ, আদার্স তুমি কিন্তু ভুলে যাবো আস্তে আস্তে কোড। কারণ আমি কোডের সাথে অনেক বছর ধরে আসি তো, এবং বহুত মানুষকে দেশে বিদেশে শেখাইছি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে কেমনভাবে ট্রিট করলে মানুষের মনে থাকবে, কেমনভাবে ট্রিট করলে মানুষের মনে থাকবে না। পরে আমাকে দোষ দিও না যে স্যার তো এটা মনে করাই দেয়নি আমাদেরকে। একটু প্র্যাকটিস করো, প্রিভিয়াস কোডগুলো মনে থাকবে। তোমাকে দেখাচ্ছিলাম যে অটোমেশন যেগুলো শেখাইছিলাম, অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং, বেসিক যেগুলো ছিল, ওগুলো একটু একটু প্র্যাকটিস করো। আর এইচটিএমএল যা যা দেখালাম আজকে, নিজেদের ইনফরমেশনগুলো দিয়ে, নিজের ইনফরমেশন যে তুমি কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো, ছোটো একটা প্যারাগ্রাফ মতো লিখলে এরকম দিয়ে একটা এইচটিএমএল একটা পেজ বানায় সবাই গ্রুপে একটি স্ক্রিনশট দিও। রেজাল্ট কি দেখায় এটা একটা স্ক্রিনশট, আর কোডের একটা স্ক্রিনশট। আর কোড যদি একটু বড় হয় 2টা বা 3টা স্ক্রিনশট দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কথা আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।